স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মন্দ নির্বাচনের দায় যায় সরকারের কাঁধে, অথচ নির্বাচনী এলাকার সকল ক্ষমতার অধিকারে নির্বাচন কমিশন সদিচ্ছা আর সক্ষমতার প্রয়োগে তাদের নতুন পরীক্ষা পৌর ভোট। এসব নিয়ে আজকের আলোচনা পক্ষপাত। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং আছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্বাগত আপনাদের। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি আপনার কাছে একটি মৌলিক প্রশ্ন করতে চাই। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি ভোটাররা সেই নির্বাচনে অংশগ্রহণ করে, 235টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ কয়টি পাবে, এরকম একটি হিসাব করেছেন কিনা? আজকে পর্যন্ত আমাদের যতটুকু অ্যানালাইসিস, আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, আওয়ামী লীগ এখন পর্যন্ত প্রায় 200টি পৌরসভায় লিডিং পজিশনে আছে। 200টি প্রতিযোগিতা আওয়ামী লীগ কেন লিডিং পজিশনে থাকলো? আছে, কারণটা হচ্ছে যে এইসব জায়গায় আপনি আমাদের এটা রাজনৈতিক ডেভেলপমেন্ট এবং বর্তমান যে নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর গত 7 বছরে তার যে নেতৃত্বের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে, এবং তিনি যে বিভিন্ন ধরনের চাপকে মোকাবেলা করে বাংলাদেশের যে বর্তমান শাসনতন্ত্র, গণতান্ত্রিক যে ধারাটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং উন্নয়ন কর্মকাণ্ডে যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক চাপের মুখেও তিনি যেহেতু সাফল্য অর্জন করেছেন, এবং তিনি যে এই চাপের মুখে থেকেও বাংলাদেশের যে অগ্রগতির ক্ষেত্রে যে নেতৃত্ব দিচ্ছেন, এই জায়গাটায় বাংলাদেশের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস অর্জন হয়েছে। এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে, যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে যে বাংলাদেশে যে চাপটা দেওয়া হয়েছিল, সেই চাপটা তিনি যেভাবে, এটা কি এরকম হইতে পারে যে আওয়ামী লীগের যারা প্রার্থী আছে তারা বলছেন যে আমাদের যদি নির্বাচন না করেন, তাহলে যেহেতু সরকার ক্ষমতায় আছে, বিএনপির লোক যদি নির্বাচিত হয় তাহলে আপনারা কিছুই পাবেন না, এরকম কি? আমি আসছি কথাটা, আপনার কথা এটা তো আমি আসতেছি। সেই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী এটা যে মানে তার এই জায়গাটা মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো, শুধু আমরা পদ্মা সেতুর কথা বলছি যেহেতু এটা মেগা প্রজেক্ট, পদ্মা সেতুর মতো করে কিন্তু সারা বাংলাদেশেই আমরা যে কোনো নির্বাচনী এলাকায়, যে কোনো উপজেলায়, যে কোনো পৌরসভায় মানুষ বলতে পারে যে কোনো অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ডেভেলপমেন্টটা মাননীয় প্রধানমন্ত্রী 7 বছর নেতৃত্বে বেশি হয়েছে। পাশাপাশি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যেই রাজনৈতিক বিষয়টি আছে, সেটা কিন্তু গত 5 বছরে আপনার সংসদেও যেমন তাদের একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে, একটা নির্বাচন কেন্দ্রিক একটা ইস্যু তৈরি করে সেখানেও তাদের সেই ধরনের প্রস্তাবনা মানুষ দেখতে পায় নাই, এবং আন্দোলনের ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ছিটকে পড়েছে, সেই জায়গা থেকে আবার উঠে আসার পারছে না। সেই জায়গায় মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে যে আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষেত্রেও যে তার শক্তিশালী একটি অবস্থান, সবকিছু মিলিয়ে বাংলাদেশের যে মানে জাতীয়ভাবে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক যে সন্ত্রাসের শিকার বাংলাদেশ হয়েছে, সেই জায়গা থেকে জনগণ মানে আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার যে একটা স্থিতিশীল জায়গায় আনতে পেরেছে দেশকে, সেই জায়গায় মানুষ এখন আওয়ামী লীগের প্রতি ঝুঁকে পড়েছে, সরকারের প্রতি ঝুঁকে পড়েছে। এই জায়গাটা থেকে আমাদের একটা হয়েছে যে পাশাপাশি আপনি যে কথাটা বলছিলেন যে এইটা বলা হচ্ছে কিনা যে আমরা যদি নৌকা মার্কা না জিতে তাহলে এই এলাকায় কোনো উন্নয়ন হবে না, এই জায়গাটা বলছেন, রাইট। এই কথাটাই আপনার একটা জিনিস চলে এসেছে যে বিএনপি যেহেতু তাদের বিরোধী দলে থাকা অবস্থায় যেমন তারা সেরকম কোনো রাজনৈতিক পরিকল্পনা দিতে পারে নাই, পাশাপাশি এখনো সেই ধরনের কোনো দিতে পারছে না, সেই এবং কয়েকটি নির্বাচনে মাঝপথ থেকে তারা সরে যাওয়ার কারণে তাদের নেতা কর্মীদের মধ্যেও যেমন ইভেন প্রার্থীদের মধ্যে সেই ধরনের একটি মানে সম্ভাবনা জেগেছে। আবার যারা নির্বাচিত মেয়র হয়েছে তারা তাদেরকেও জেলে নিয়ে যাওয়া হয়েছে তার যৌক্তিক কারণে। তো এরকম একটা তাদের মধ্যে হতাশা কাজ করে শেষ পর্যন্ত আমরা নির্বাচন থাকবো কি থাকবো না, আবার মাঝপথে আমাদের চলে যেতে হয় কিনা, তাদেরও একটা হতাশা কাজ করে জনগণ এসে ভোটারদের মধ্যেও পড়ছে। কাজেই সবকিছু মিলায় জনগণ এবং ভোটাররা মনে করছে যে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করলে আমাদের এই নাগরিক সেবা এবং রাজনীতিটা স্থিতিশীলতা অবস্থা থাকবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুষ্ঠু নির্বাচন হলে, জনগণ ভোটে অংশ নিলে, অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন থাকলে 235টি পৌরসভার মধ্যে কয়টিতে বিএনপি এবং তার জোটের জন্য কিছু ছাড়া হয়েছে? একটি। আপনাকে ধন্যবাদ। এ প্রসঙ্গে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, খালেদ ভাই যেমনটা করে বললেন যে ওনাদের আজকে পর্যন্ত যে রিডিং, তার মানে প্রতিদিন আপডেট রিডিং তারা পাচ্ছেন, এবং এটা শাসক দল যারা থাকে তাদের পক্ষে সম্ভব, কারণ তাদের গোয়েন্দা সংস্থা আছে এবং সমস্ত
গভর্নমেন্ট মেশিনারিজ গুলো কাজ করে, আওয়ামী লীগ একটি বড় দলও তথ্য প্রাপ্তির তৃণমূলের লোকও থাকতে পারে। হ্যাঁ, তৃণমূলের লোক আছে, তৃণমূলের লোকের মধ্যে আবার বিভক্তিও আছে, কারণ বিদ্রোহী প্রার্থী তো অনেক আছে। বিএনপির চেয়ে আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি। সুতরাং সেদিক থেকে নিরাপদ হলো যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে খোঁজ খবরগুলো নেয়া। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন কমিশনের আজকে দিন পর্যন্ত যে ভূমিকা, তারা যদি এই ভূমিকাটাই পালন করতে থাকে, তো বিএনপির একটি আসনও জয়লাভের কোনো সম্ভাবনা নেই। না আলাল ভাই, আমি একটু খালি শুধু মাঝখানে বলি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলতে যাদেরকে বোঝানো হয় তারা এই পর্যন্ত জনগণ সম্পর্কে যত রিডিং দিয়েছে সবগুলি ভুল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এবং আপনি সেটি জানেন যে সেটা বিএনপি ক্ষমতা থাকতে সময় তারা ভুল রিডিং দিয়েছে, বিএনপির বাইরে থেকেও তারা আসলে ঠিক আছে, আমি সেই ভোট সম্পর্কে ভুল। আমি জানতে চাইছিলাম যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে এই মুহূর্তে বিএনপি আসলে না, যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলেও এই ক্ষেত্রে বিএনপির আশঙ্কা আছে, কারণ নিরপেক্ষ নির্বাচনটা তো করবে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু তারা তো আওয়ামী লীগের ক্যাডারদের কাছে অসহায়। কারণ আচরণবিধি যেভাবে লঙ্ঘিত হচ্ছে, মন্ত্রী এমপিদেরকে শুরু করে প্রার্থীরা পর্যন্ত, এই যে আজকের ছবিও গতকালকের ছবিও দেখেন, মোটরসাইকেলের মহড়া হচ্ছে, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, এবং সেখানে প্রার্থী নিজে বসা আসেন প্রথম মোটরসাইকেলে, আর পাশেই দেখেন ভরিবোধ চলছে আর এক জায়গায়, যেটাও নিষেধ করা আছে আচরণবিধিতে। এবং এই প্রসঙ্গে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনায় বসে তারপরে তারা বিনীত অনুরোধ জানিয়েছেন এমপিদেরকে এবং মন্ত্রীদেরকে যে আপনারা আমাদেরকে বিব্রত করবেন না, আপনারা একটু সতর্ক হন। এই নির্বাচন কমিশনের কোমরের এই জোন নিয়ে আলাল ভাই, আপনারা হাইপোথেটিক্যালিও যে জিনিসটাকে নিরপেক্ষ হবে সেটি ভাবতে পারছেন না, এইটি কি এক ধরনের মানে দীনতা নয়? যে নির্বাচনটিতে আপনারা অংশগ্রহণ করছেন সেটিকে আপনারা অনুমান ভিত্তিকও সেটিকে আসলে নিরপেক্ষ হবে ভাবতে পারছেন না? না, অনুমান ভিত্তিক আমরা ভাবতে যাব কেন, যেখানে বাস্তব প্রমাণ, জলযন্ত্র প্রমাণ রয়েছে। মোটরসাইকেল প্রসেসন বাংলাদেশে কোনো ইলেকশনে হয় নাই এরকম নাই, এবারে এইটুক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বাংলাদেশে এই প্রতীকে, জাতীয় প্রতীকে পৌরসভা নির্বাচনও কিন্তু আজ পর্যন্ত হয় না, রাইট? সেটাও আপনার মনে রাখতে হবে। একই সঙ্গে একটা নতুন অনুষঙ্গ নিয়ে গিয়েছে এবং 7 বছর পরে ধানের শীষ এবং নৌকো মুখোমুখি হচ্ছে, সে জায়গায় যদি আপনি, কিন্তু আপনাদের কথায় এই কথা, এই সুরটা খুব প্রকট যে নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা আপনারা বলছেন, কিন্তু আমরা আশঙ্কা করছি বারবার। কিন্তু আমি আপনাকে হাইপোথেটিক্যালি বলছি যদি নির্বাচন নিরপেক্ষ হয় তবে বিএনপি কয়টি আসনে জিতবে? না, যদি হাইপোথেটিক্যালি নির্বাচনটা সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আশা করি আমরা, আশাবাদী তো সব মানুষ হতে চায়, আমরা যে আশার ভিত্তিতে আমরা নির্বাচনে আপনাদের পেলাম, সেই আশার ভিত্তিতে আমরা যেটা মনে করি, আমরা এখানে শতকরা 80% আসনে, শতকরা 80 মানে 80 80 160, আর 35টার মধ্যে 80% হচ্ছে যে নিশ্চয়ই আরো 20টা মানে 200টার মতো আসন, 200টার মতো আসন আপনারাও 200টার মতো আসন। কিন্তু আমি জানতে চাইছি যে বিএনপি কে কেন 200টি পৌরসভায় নির্বাচিত করবে বলে জনগণ আপনি মনে করছেন? বিএনপি কে জনগণ নির্বাচিত করবে 200টি পৌরসভায় এই কারণে যে জনগণ এর আগে বহুদিন পর্যন্ত ধানের শীষে ভোট দেওয়ার জন্য যে তাদের একটি প্রতীক্ষার প্রহর ছিল, সেই প্রহরটিকে আমরা মিস করেছি যে কোনো কারণে, বিএনপি মিস করেছে। সেই সুযোগটা আবার তাদের সামনে এসেছে এবং বিএনপি তাতে সম্মতি দিয়েছে। এখন তারা সেই জিনিসটাকে ওখানে দেখানোর জন্য সরকারি দলের পক্ষ থেকে তাদের উপরে যে অন্যায় বা অনাচার বা যে অত্যাচারগুলো হয়েছে তারও একটা নীরব জবাব দেওয়ার সুযোগটাই একটা সময় সাধারণ মানুষের জন্য, সেই সুযোগটা তারা কাজে লাগাতে চাচ্ছেন। এটা হচ্ছে এক। এবং দ্বিতীয় হচ্ছে যে সাধারণ মানুষের মনে এই চিত্রও আছে, এই প্রামাণ্য চিত্র তাদের সামনে একদম হাতে নাতে আছে যে এর আগে যারা সিটি কর্পোরেশনে, উপজেলা, ইউনিয়ন পরিষদে বিএনপি যাদেরকে নির্বাচিত করেছে প্রতীক ছাড়া, তাদেরকে একের পর এক কলমের খোঁচায় বরখাস্ত করা হয়েছে। সুতরাং আবার তারা জেদ করে যদি দেয় যে বরখাস্ত যেহেতু করোই, আবারও ভবিষ্যতে হয়তো করবা, আমরা আমাদের রায় দিয়েই যাব। রাইট। আলাল ভাই, আপনার কাছে যে পত্রিকাটি, এটি কি আজকের পত্রিকা? জি জি, আজকের পত্রিকাটি কি আরেকটি খবর আছে, সেটি কি প্রথম পাতায়, সেটি আপনি খেয়াল করেছেন কিনা, যে বিএনপির প্রতিদ্বন্দ্বী অন্তত 70টির বেশি আসন, আমি যতদূর মনে করতে পারি জামায়াতে ইসলামের কথা বলা হয়েছে, সেটিকে আপনি একটি ফ্যাক্টর মনে করেন কিনা? আর 2 নাম্বার কথা হচ্ছে যে 200টির কম পৌরসভায় জিতলেই কি আপনারা নির্বাচনটিকে সুষ্ঠু হয়নি এরকম দাবি করবেন কিনা? না, আমরা এরকম সুষ্ঠু হওয়ার আশঙ্কা আমরা এখন থেকেই বলছি, এবং এর কমে বা এর বেশিও যদি আমরা পাই, আমরা আনন্দে আতিশয্যে নির্বাচন কমিশনকে বাহাবা দেব না। আর যদি এর চেয়ে কমও আমাদেরকে দেয়া হয়, আমরা সেটা নিয়ে নির্বাচন, আপনি যে ভাষায় বলেছেন সেইভাবে আমরা বলবো না। কারণ আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে থাকার জন্যই তো নির্বাচনটাতে গিয়েছি। কারণ এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের যে ন্যাক্কারজনক ভূমিকা,
তারপরেও তো আমরা সমালোচনা করছি। কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করে যে আওয়ামী লীগ সভানেত্রীর আবেদনেও কিন্তু নির্বাচন কমিশন সাড়া দেয় না। আপনার মনে থাকবে আমি জানি যে স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রার্থীকে বরাদ্দের অনুরোধ জানালেও তাদের সাড়া দেয়নি। সে শরীয়তপুরের রিটার্নিং কর্মকর্তা এক নির্দেশনা জানে, শরীয়তপুরের একজন রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগ সভানেত্রীর যে সেটি ফিরিয়ে দিয়েছেন, তারপরও নির্বাচন কমিশন এবং তিনি প্রধানমন্ত্রীও বটেন। আরো ভালোভাবে বলেন যে প্রধানমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করা, প্রধানমন্ত্রীর দলের নেত্রী সেটা তিনি অনুরোধ করতেই পারেন না, একই সঙ্গে উনি প্রধানমন্ত্রী হতো। জি জি। কিন্তু আমার কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী একটি অনৈতিক উদাহরণ কেন সৃষ্টি করতে গেলেন? ঠিক অনৈতিক বা নৈতিক সেটা ভাবনা একটি দলের 3 তারিখে যে প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে, জি 7 তারিখে সেই চিঠিটা যাওয়া, এটা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে যারা করেছে তারা ওনাকে খাটো করেছেন। আমি অবশ্যই এই জায়গায় দলীয় ইমেজকে নষ্ট করেছেন। আলাল ভাই আমি অবশ্যই এই জায়গায় আপনি বলেছেন যে আওয়ামী লীগ একটি বড় দল এবং আজকের যিনি প্রধানমন্ত্রী আলাল ভাই যে প্রসঙ্গটি তুললেন সেই প্রসঙ্গে কি ওনাকে ভুল বুঝিয়ে এটা দিয়ে ওনাকে বিতর্কিত করেছেন। খালিদ ভাই এটাতে কি আপনার আসলে কোনো ব্যাখ্যা আছে যে এটিতে আমরা আসলে সবাই খুব আনন্দিত হয়েছি যে নির্বাচন কমিশনের অনেক সক্ষমতা, কারণ শরীয়তপুরের একজন রিটার্নিং কর্মকর্তা আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি অনুরোধও আসলে ফিরিয়ে দিয়েছেন যে এটি আসলে হয়নি, কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে সমর্থন জানালেন সেই দায়িত্ব নির্বাচন কমিশন আপনার হচ্ছে আমরা যতটুকু এখন পর্যন্ত করেছি, যেমন নির্বাচন কমিশন আমরা যারা সংসদ সদস্য জনপ্রতিনিধি আমাদের কিন্তু নির্বাচনের বাইরে রাখতে পেরেছেন তারা, যে তারা পারেন নাই আমরা ছবি ছবিতে দেখতে পাচ্ছি আপনাদেরকে। না না সেটা হচ্ছে যে দেখেন আপনাকে হয়তো পেরেছেন, আমাকেও পারে নাই। আপনি যদি ওই সেন্সে বলেন আমাকেও পারে নাই, কারণ আমিও নির্বাচনে আছি। জি ফোন করতেছেন আপনি, আমিও নির্বাচনে আছি। কারণ এটা যদি বলা হয় যে এমপি মন্ত্রীরা নির্বাচনে পুরোপুরি বাইরে আছে, এটা পাবলিক বিশ্বাস করবে না। কারণ আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি, অবশ্যই আমি নির্বাচনে আছি। তবে নির্বাচন কমিশন যে আচরণ বিধিগুলো দিচ্ছে সেগুলো মেনে নির্বাচনে আছে, কিন্তু অনেকে মানছেন না। কিন্তু ঘটনা হচ্ছে দেখেন আপনি এই যে আলাল ভাইয়ের যে অনেক কষ্ট করে আপনি তাকে আপনি তার মুখ থেকে বের করতে পারলেন যে আমরা 80% নির্বাচনে জয়লাভ করব। আপনি যত সহজে বলবেন পারবেন না তো, আপনি যত সহজে বলবেন এটা আলাল ভাই হয়তো পারেন না, এটা তো সহজে পারবো, কিন্তু ঘটনা আপনি অনেক চেষ্টা করে তার শেষ পর্যন্ত বের করতে পেরেছেন। জি এখন দেখেন এইরকম যদি অবস্থা যদি হয় কেন্দ্রীয় পর্যায়ে, আমি যে আশঙ্কাটা করছি যে বিএনপির প্রার্থীরা যেটা ভাবছে এটা অমূলক না, কিন্তু যে শেষ পর্যন্ত এই নির্বাচনটাতে আমরা কি গিনিপিগ হিসেবে ব্যবহার হবো কি না শেষ পর্যন্ত, এইটাও কিন্তু একটা বিরাট কারণ এই নির্বাচনের এই প্রতিযোগিতায় বিএনপি ছিটকে পড়ে যাওয়ার। কারণ এখানে কিন্তু খালিদ ভাই এইটা কিন্তু আবার একটু অতি সরলীকরণ আমার কাছে মনে হয়, কারণ বিএনপি যদি জানে যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, বিএনপি কেন নিজেদেরকে প্রত্যাহার করে নেবে? নির্বাচন তো না এটা কেন প্রত্যাহার করবে? কারণ আপনি দেখেন যে আপনার যে একটা উদাহরণ দেই, বাংলাদেশের সবথেকে মারমার কাটকাট এবং আলোচিত নির্বাচন হচ্ছে নারায়ণগঞ্জের সিরিয়াল নির্বাচন। আপনি জানেন মধ্যরাতে আপনার কিন্তু বিএনপির প্রার্থী বলল যে গরুকে জবাই করার আগে গোসল করা, আমার গোসল করার সুযোগ দেয় না। বিএনপি প্রার্থী এখনো মন খারাপ করে আছে, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি এখনো মনে করেন। আমি আশা করব এখানে আলাল ভাই অর্থ খুব ফ্রন্ট লাইনের একটা রাজনীতি ছিল না, না ফ্রন্ট লাইনের বসিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক নেতা আলাল ভাই সবসময় দেখি চেয়ারপারসনের পাশে থাকে, যে এইবার যেন কেউ এই গরু কোরবানি না হয় আর কি, নির্বাচন শেষ পর্যন্ত থাকে যেন আর কি। না সেটার ক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রাখতে হবে, আপনারাও নির্বাচনের সময় আমি জানি না যে কতটা থাকবে। আমাদের এটা বিরতি নিতে হচ্ছে খালিদ ভাই, আমরা যখন বিরতি থেকে ফিরবো তখন আমি আলাল ভাই আপনাকে জানতে চাইবো যে আপনারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যদি পৌর নির্বাচনে সুষ্ঠু ভোট না হয়, যথাযথ ভূমিকা না রাখতে পারে নির্বাচন কমিশন, আপনারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের স্বরূপ কি হবে সেই রকম কোনো কিছু ঠিক করা হয়েছে কিনা, নাকি আপনারা সেটি ঠিক করবেন পরে? আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ 30 তারিখে নির্বাচন, তারপর আপনারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করবেন সেটি আমরা একটু শুনতে চাইবো আপনার কাছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আছেন আমাদের সঙ্গে, খালিদ মাহমুদ চৌধুরী আছেন। পৌর নির্বাচনে ইসি যথাযথ ভূমিকা না রাখতে পারলে আপনার ইসির বিরুদ্ধে আন্দোলন করবেন, এই ঘোষণা প্রায় দিয়েই ফেলেছেন। আসলে সেই আন্দোলনের স্বরূপ কি হবে সেটি জানতে চাইছিলাম বিরতির আগে। জানাব আলাল। না এটা নির্বাচন কমিশনকে আমরা কয়েকবার ওনাদের কাছে গিয়েছি আমাদের লিখিত আবেদনগুলো নিয়ে, এবং কোথায় কোন অনিয়ম হচ্ছে সেগুলোর দালিলিক তথ্য প্রমাণ নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে শুনেছেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে, আশ্বাসের বাণীও শুনিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো তৎপরতা দেখি নাই। 2 জন মাত্র এমপি সাহেবকে শুধু শোকজ করা হয়েছে এবং উল্টো সেইটাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে আরও অধস্তন লোকদের কাছে, রিটার্নিং অফিসারদের কাছে। এবং এখন পর্যন্ত যে অ্যাকশন সেটা আমরা দেখেছি
একজন নির্বাচনী কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং একজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে আউট অফ 235। তো সেই জায়গাটায় নির্বাচন কমিশনের যে কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে যেহেতু বিএনপি নির্বাচনে গিয়েছে, সে জায়গাটায় ওনারা যে বারবার যে কথাটা বলছেন নিরপেক্ষতা করবেন সেটা না করার কারণে দলের মধ্য থেকে কোনো নেতা যদি বলেন যেটা করা হবে তিনি তার ক্ষোভের মধ্য থেকে বলেছেন। কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করার মতো বা আন্দোলন করার পরিকল্পনার মতো কোনো জিনিস আমার জানা মতে দলীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা আলবে আমার মনে পড়ছে যে বিরতির আগে আরেকটি বিষয় আপনাকে জানতে চাইছিলাম যে আপনি যে পত্রিকাটি হাতে নিয়ে আছেন তার প্রথম পাতায় যে জামায়াতের ব্যাপারে বলা ছিল যে জামায়াত এবং বিএনপি মুখোমুখি আছে অন্তত ৭৬টি আসনে, সেটি একটি বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। আপনার কাছে জামাত ফ্যাক্টরটা আসলে আপনি কিভাবে? না, এখানে একটু সংখ্যাগত একটু পার্থক্য আছে। আপনি যেটা বলছেন ২৮ পৌরসভায় মুখোমুখি বিএনপি ও জামাত। ২৮ রাইট, ২৮ পৌরসভায় মুখোমুখি বিএনপি ও জামাত তো ভিতরে আছে, আবার ৭০-৭৫টির মধ্যে আসলে মানে যেহেতু তাদের মানে প্রার্থিতা নেই। আচ্ছা ঠিক আছে, মানে ৭০-৭২ অনেক জায়গায় আছে ২৮ পৌরসভায় এটা লেখা আছে ২৮টি পৌরসভায়। এর যদি বেশিও থাকে বা কমও থাকে, রাইট, মুখোমুখি থাকা অবস্থানেরটা পাশাপাশি হয়ে যাওয়া কিন্তু অসম্ভব কিছু না। আচ্ছা, এমনি আপনার কাছে কি মনে হয় জামাত এবার আপনাদেরকেই ভোট দিবে? মানে যদিও জামায়াত ইসলামী সংগঠনের সাথে আছে, আপনারা জামাত ইসলামের সমর্থন কামনা করেছেন, কিন্তু দিবে আপনাদেরকে ভোট? না, জামাতের সমর্থনের বিষয় আছে। জামাত তো একটি ক্যাডার ক্লাস অর্গানাইজেশন, এটাকে বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা কোনো দলের সঙ্গে এই ধরনের চরিত্রের দলের সঙ্গে মেলালে চলবে না। তারা তাদের ভোট তাদের জায়গায় দিবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি কোথাও জামাতের প্রার্থীরা যারা স্বতন্ত্র নির্বাচন করছেন তাদের কোথাও প্রার্থিতা বাতিল হয়ে যায় গিয়ে থাকে, সেটা তখন তারা হয়তো ধানের শীষে ভোট দিবেন। আবার একইভাবে কোথাও যদি বিএনপির প্রার্থিতা বাতিল হয়ে গিয়ে থাকে, সেখানে যদি পরবর্তী যোগ্য লোকটি জামাতের বা জোটের অন্য কোনো দলের থাকে, কিন্তু আলাল ভাই আমাদের লোকেরা তাদেরকে সমর্থন আমি সাধারণ মানুষের সাথে কথা বলে এবং সামাজিক গণমাধ্যমে যা দেখছি আর কি, যে জামাত ইসলামীর যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু বলছেন ইভেন জামাত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল ছিলেন তার মৃত্যুদণ্ডের পরও আপনারা কোনো বিবৃতি দেন নাই। জামাত ইসলামী সম্পর্কে আপনাদের একটা আলগা মনোভাব জামাত ইসলামী ঠিক পছন্দ করছে না, তারা বলছে যে আসলে বিএনপি আমাদেরকে আর চাচ্ছে না বা ভালোবাসছে না। এই ব্যাপারটি কি তাহলে মানে কিরকম? মানে জামাত ইসলামী জামাতের মধ্যে জামাত যেভাবে অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্যে আছে, তাদেরকে গুম খুন নির্যাতন কারাগারের মধ্য দিয়ে যেভাবে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা একদম অব্যাহত আছে ধারাবাহিকভাবে, তাতে তাদের মধ্যে নানা রকমের ক্ষোভ থাকার কথা। কিন্তু সেই ক্ষোভের মধ্যে মানে বিএনপির প্রতি না বুঝছি, সেই ক্ষোভের মধ্যে বিএনপিকে তারা যেভাবে টেনে নিয়ে যেতে চায় সেটা তো ঠিক না, কারণ বিএনপির সঙ্গে তো তাদের আদর্শগত কোনো ঐক্য না। তাদের ঐক্যটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের ঐক্যটা হচ্ছে নির্বাচনের ঐক্য, আন্দোলনের ঐক্য। আদর্শগতভাবে জামাতের আলাদা রাজনীতি আছে, বিএনপির আলাদা রাজনীতি আছে। সেই নীতিগত বা আদর্শগত জায়গায় তো কোনো মিল হওয়ার কিংবা সহযোগিতা করার কোনো কারণ নেই বা কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নেই। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি একটু পৌর নির্বাচনের বাইরে গিয়ে একটি প্রশ্ন করতে চাই, কারণ প্রশ্নটি আমাদের দর্শকরাও করছেন, আমাদের গবেষক দলও করছেন। সেটি হচ্ছে যে পাকিস্তানের সাথে এবং সৌদি আরবের নেতৃত্বে যে ৩৪টি দেশের যে জোট, আইএস বিরোধী যে জোট, সেই জোটে অংশ নেওয়াটাকে ফজলে হোসেন বাদশা বলছেন অসাংবিধানিক। অসাংবিধানিক বলছেন এই কারণে যে কারো প্রতি কোনো পক্ষপাত এবং যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের কোনো শক্তিকে সাহায্য করাটা আসলে আমাদের সংবিধানের বাইরে। সেই পরিপ্রেক্ষিত থেকে আপনি জোটের একজন সদস্যের এইরকম একটি পর্যবেক্ষণ মূল্যায়নকে আপনি কিভাবে বিবেচনা করেন? না, এটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছে, আমাদের সরকারও সবসময় সুস্পষ্ট বক্তব্য, সন্ত্রাসবাদের প্রশ্নে আমরা সবাই একসঙ্গে কাজ করব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আইএস একটা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যে কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি, এমনকি দেশগত জোটের ব্যাপারেও আপনি যে কোনো আমরা যেহেতু সেই ক্ষেত্রে কি ফজলে হোসেন বাদশার কথাটি আপনি ঠিক মনে করছেন না? কোন প্রেক্ষাপটে কোন অ্যাঙ্গেল থেকে তিনি বলেছেন এটা আমি ঠিক জানি না, তবে এটা ফজলে হোসেন বাদশা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য, সরকারের বক্তব্যটা তিনি নিশ্চয়ই মানে খেয়াল করেছেন যে সরকার সুস্পষ্ট, এখানে কোনো রাগ ঢাকের বিষয় নেই। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশেও লড়ছি, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আপনি মনে করেন কিনা যে এই বিষয়টি নিয়ে সংসদেও একটু আলোচনা হতে পারতো, জনগণের সাথে একটু মত বিনিময় হতে পারতো, এরকম কোনো কিছু? না, সংসদ যেহেতু বন্ধ, সংসদ যদি যখন আমাদের অধিবেশন বসবে এই বিষয়ে আলোচনা হতেই পারে। মানে এই জোটে যাওয়ার ব্যাপারে কি বাংলাদেশে আপনি মনে করেন যথেষ্ট পরিমাণে কথাবার্তা হয়েছে? আপনারা জানতেন, আমরা জানতাম, আমরা বিষয়গুলি বিবেচনা করে দেখেছি। আমার থেকে বেশি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, পররাষ্ট্রমন্ত্রীও আসলে খুব কম কথা বলছেন। এক সময় পররাষ্ট্রমন্ত্রী এখানে নিয়ে আসলে জি, পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কোনো কথা আসলে বলেন নাই, এই
এই বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাহেব বলছেন। আমি আলাল ভাই আপনার কাছে জানতে চাইবো যে এই প্রসঙ্গে যদি আপনার কোনো মতামত থাকে আপনি একটু দিলেন। পাশাপাশি আমি এটিও জানতে চাইবো যে পাকিস্তানের সমালোচনা করা হয়েছে 14 ডিসেম্বর, পাকিস্তানের বিএনপির পক্ষ থেকে বড় সমালোচনা করা হয়েছে, যেহেতু পাকিস্তান যুদ্ধাপরাধের প্রসঙ্গটি অস্বীকার করেছে, তারা বলেছে তারা এরকম কোনো ঘটনা ঘটেনি, বিএনপি এটি অস্বীকার করেছে। একটি জোর দাবি উঠেছে যে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার, বিএনপি এই দাবিটির সাথে একমত পোষণ করে কিনা? না, একটি জোর দাবি উঠেছে, এটা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে ওঠে নাই, সরকারের মধ্যে কেউ কেউ দাবি করেছে। যেমন একটু আগে যে উদাহরণটি আপনি দিলেন, না একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, অন্ততপক্ষে 3 জন মন্ত্রী বলেছেন, সেটার জন্য আমি জোর দাবি বলছি। না, জোর দাবি ঠিক আছে, মানে সরকারের মধ্যে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে আমাদের মতামতের তো কোনো প্রয়োজন নেই, সরকার ইচ্ছা করলে করতে পারে। কারণ যেখানে জাতীয় সংসদ থাকা অবস্থায় এত বড় একটা জোটে গিয়ে যোগ দিল, একটা সামরিক জোটে, আপনি মনে করে দেখেন সেন্ট্রো সিয়াটো চুক্তির পরে পাকিস্তান যখন ছিল অবিভক্ত পাকিস্তান, সেই সেন্ট্রো সিয়াটো চুক্তির পরে আর কোন সামরিক জোটে কিন্তু বাংলাদেশের বিএনপি বা আওয়ামী লীগ সরকার কিংবা এরশাদ সরকার কেউ কখনো যোগ দেয়নি, ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে ছিল। সেই জায়গাটা হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলো, তাদের দলীয় পার্টনার, তাদের সরকারের পার্টনারদের সঙ্গেও তারা আলোচনা করে নাই, পররাষ্ট্রমন্ত্রীও কিছু বলছেন না। এখন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন, সৌদি আরব যদি নারী ক্রিকেট দল আবার পাকিস্তানে পাঠাবেন, এটা সরকারের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করি যে সৌদি আরব যদি সত্যি সত্যি বাংলাদেশকে বলে যে 34টি দেশ এখানে যোগ দিচ্ছে, বাংলাদেশের এই মুহূর্তে সৌদি আরবের সাথে, সৌদি আরবের এই আকাঙ্ক্ষার সাথে বিরূপ অবস্থানে যাওয়াটা বাংলাদেশের জন্য সম্ভব কিনা আসলে প্র্যাকটিক্যালি? না, যেখানে 95,000 লাখ বা মানে একটি বড় সংখ্যার লোক আমাদের এখানে কাজ করছে, 3 বছর ওদের লোক নেওয়া বন্ধ ছিল, তখন আমরা একটা সমস্যায় ছিলাম, আমাদের রেমিটেন্সের উপর আমাদের নির্ভরশীলতা এবং সৌদি আরবের সাথে নানা ধরনের সম্পর্কের বিষয়ে, সেটি মাথায় রেখে যদি বলতেন। না, এই ক্ষেত্রে বাস্তবতার ভিত্তিতে এখন যেটা হচ্ছে, অনেক বৈরী দেশের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা সেটার প্রমাণ, মিয়ানমার চায়না সেটার প্রমাণ, আমেরিকা মিয়ানমার সেটা প্রমাণ, ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সেটা প্রমাণ, এগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে এবং পারস্পরিক যোগাযোগ এবং সব কিছু মিলিয়ে, যেহেতু একটু ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে আমরা বাস করছি এবং গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা বসবাস করছি, অনেক কিছু অনেক সময় অ্যাভয়েড করা সম্ভব না। কিন্তু আমার কথা হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে যে কথাটি দেয়া সম্ভব কিনা বা কিছু, সেটা বিবেচনা করার আগে এইখানে জনমতটা একটু যাচাই করে নিলে ভালো হয়। এই ধরনের ডিসিশন ঠিক জনমত যাচাই করে কখনো হয়েছে কিনা? কিন্তু এই ধরনের ডিসিশন এমন পর্যায়ে যায়নি যে বাংলাদেশের এখনই গিয়ে জোটে যোগ দিতে হবে। আমার মনে যে সময়টি কিছুটা অন্তত আলাপ আলোচনা, আমার মনে যে সময়টি নিয়ে একটি প্রশ্ন তোলাই যেত, কারণ এক্ষেত্রে পাকিস্তান কিন্তু প্রথমে বলেছিল যে পাকিস্তানের সাথে আলোচনা না করেই সৌদি আরব নামটি দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে অন্তত হয় পাকিস্তান নাহলে সৌদি আরব দুজনের একজন মিথ্যা কথা বলেছে, সাংঘাতিক রকম। পাকিস্তান বলেছে সৌদি আরব এর আগেও ইয়েমেন আক্রমণের সময় সৌদি আরব একই কাজই করেছে। যাই হোক, আমরা আবার পৌর নির্বাচনে ফিরে আসি। আমরা একটা বিরতি নিচ্ছি খালিদ ভাই, বিরতির পর যখন ফিরে আসবো তখন বিএনপির কথা যদি আপনি ছেড়েও দেন, আপনার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে না। সর্বশেষ সেটি তিনি আগে বলেছেন, সর্বশেষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কর্মীদের প্রভাব প্রতিপত্তি দেখে সুষ্ঠু ভোট নিয়ে দুশ্চিন্তায় আছেন আওয়ামী লীগের সদস্য শওকত আলীও। কি বলবেন? যে কারণ শওকত আলীও প্রকারান্তরে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা বুঝতে পারছেন, কারণ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা অনেক প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছেন। আর এরশাদ সাহেব আওয়ামী লীগ স্পষ্ট বলেছেন, যেটার হেডিং এরকম যে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন চাই না। আরেকবার বলেছেন আমার অনেক প্রার্থীকে নির্বাচনের নমিনেশনই সাবমিট করতে দেওয়া হয়নি। আমরা আপনার মতামত শুনবো, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব খালিদ মাহমুদ চৌধুরী, নির্বাচন যে সুষ্ঠু হবে না সেই অভিযোগ প্রধানমন্ত্রী বিশেষ দূত এরশাদ সাহেব তুলেছেন। আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রভাব প্রতিপত্তি দেখে সেটা দুশ্চিন্তা আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত আলী নিজেও, তিনিও মনে করছেন যে সুষ্ঠু নির্বাচন হওয়াটা কঠিন। এটা তিনি হয়তো তার নির্বাচনী এলাকার ব্যাপারে বলেছেন নড়িয়ায়। এখন তাহলে আলাল ভাই যে অভিযোগটা করতেছে যে মানে যে আমরা জোর করে নিয়ে যাব, সেখানে সরকারি দলের একজন এমপি তিনি বলতেছেন যে তার যে পছন্দের প্রার্থী বা আমাদের আওয়ামী লীগের প্রার্থী সে তো বিদ্রোহী প্রার্থীর পক্ষে বলেছেন, বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার মানে যে আওয়ামী লীগ যে ক্ষমতা যে ব্যবহার করতেছে না, এই শওকত আলীর বক্তব্যই তো সেটা প্রমাণ করে।
আর এরশাদ সাহেব সেই কথাটা বলেছেন, আমি তো অনেকেই বলে যে রংপুর হচ্ছে এরশাদ সাহেবের মানে যে ইয়েটা, এরশাদ সাহেব আমার মনে হয় এই নির্বাচনটা করার ব্যাপারে তার কতটুকু মানে আগ্রহ ছিল রাজনৈতিকভাবে আমার কাছে মনে হয় না। কারণ রংপুর ডিভিশনে তিনি যে প্রার্থীদের দিয়েছেন, আমার কাছে সেই প্রার্থীতা নির্বাচন করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তিনি খুব বেশি মনোযোগী ছিলেন না এই ক্ষেত্রে। আমার মনে হয় তার যেমন দলের মধ্যে কিছুটা টানপোড়েন আছে। আপনি রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বে আছেন আওয়ামী লীগের জন্য, আমার কাছে মনে হয়েছে সেই আলোকে আমি বলছি। খালিদ ভাই, আপনাকে কি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বা দলের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই বলি, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে যে রংপুর বিভাগে যে কয়টি পৌরসভা নির্বাচন করা হচ্ছে সেই কয়টিতে জয়লাভ করার ব্যাপারে এরকম কোনো টার্গেট কি আপনার আছে? না না, দেখেন, গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি অনেক সময় এই গণতন্ত্রকে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা করার পরে সারা বাংলাদেশে কিন্তু আমরা অনেকেই দেখেছি এমপিরা বিএনপির পক্ষে সরকারি দলের আত্মগোপনে চলে গেছে, সারা দেশে কিন্তু অঘোষিত একটা কারফিউ হয়ে গেছিল। তা সেই সময় তিনি যদি সেই আন্দোলনের ডাকটা দিতেন, তিনি সেই সময় কিন্তু ওই জিনিসটা না করে গ্রেনেড হামলায় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা হচ্ছে কিনা, তিনি নিজেও কিন্তু আহত হয়েছেন, সেই অবস্থায় এই খবরটা নিয়েছেন। তিনি বলেছেন না, অনেকে বলেছে হরতাল দেওয়ার জন্য, অনেকে অবরোধ দেওয়ার জন্য বলছেন, না যদি এইটা আমরা দেই তাহলে এই চিকিৎসার জন্য যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা হচ্ছে এই চিকিৎসা দেখেন, এই যে একটা তার গণতান্ত্রিক যে চিন্তা ভাবনা, যার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ, তিনি কখনোই, আমি গত 7 বছরে এই সাংগঠনিক দায়িত্বে আছি, অনেকগুলো উপনির্বাচন এবং নির্বাচন করেছি, কখনো এই ধরনের পদক্ষেপ তিনি করেন। আমি এই ব্যাপারে আরেকটু বলি, আমি হবিগঞ্জের উপনির্বাচনে যেটা আপনার দেওয়ান ফরিদ গাজী যিনি মারা যাওয়ার পর নির্বাচন, সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করেছিল, আউল ভাই সেখানে নির্বাচনে গেছেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ 1200 ভোটে হেরেছে, সেই নির্বাচনে 1200 ভোটে হেরেছে। এবং সেই নির্বাচন অনেকেই সেই সময় এই বলার চেষ্টা মারতো, আমরা তো জিতার পজিশনে আছি, ঘোষণা করার ব্যাপারে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শক্ত অবস্থান নিয়েছেন যে ওই সিটে কখনো আওয়ামী লীগ হারেনি, সেই সিটে আমরা। এই যে তার যে নির্বাচনী প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে রক্ষা করার, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে তিনি কত সংগ্রাম করে, অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। কাজেই আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই পৌরসভা নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে, তিনি বারবার বলেছেন যে নির্বাচনটাকে অবাধ এবং নিরপেক্ষ করার ব্যাপারে। যে আপনার বক্তব্যের সাথে আমি একমত হয়েও বলতে পারি, আপনি নিশ্চয়ই এটি বলবেন যে অনেক গণতান্ত্রিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক হতে পারেন, আপনারা ততটা গণতান্ত্রিক আমি এমপি হিসেবে ততটা হতে পারি না, আমার দুর্বলতা থাকতে পারে। আপনারা কেমন সেটি আমি আপনাকে বলি যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন তাদের বহিষ্কারের জন্য আপনারা বারবার হুঁশিয়ার দিয়েছেন। আপনাদের একজন এমপি পুলিশের উপস্থিতিতে একজনকে ধরে নিয়ে এসে তাকে রিজাইন করিয়েছেন। আপনাদের এই হুঁশিয়ারি কতটা গণতান্ত্রিক এটা আমরা শুনবো একটু। খালেদ ভাই, আমরা একটু আলাল ভাইয়ের কাছে একটু যেতে চাই। আলাল ভাই, এই বিষয়ে আমার কিন্তু বক্তব্য আছে, আপনি নিশ্চয়ই বক্তব্য দিবেন। আলাল ভাই, গতকাল মাত্র সিদ্ধান্ত হলো যে 20 দলীয় জোট যৌথভাবে পৌর নির্বাচনের যে প্রচারণা সেটা যৌথভাবে নামবে, কিন্তু জামায়াতের স্বতন্ত্র প্রার্থীদের বেলায় এক ধরনের ছাড় দেওয়া হয়েছে, এটি কেন, এইটি একটু বলবেন। আর পেশাজীবী নেতাদের পৌর নির্বাচনে মাঠে থাকতে বলেছেন বিএনপি চেয়ারপারসন। পেশাজীবী নেতাদের তো আমরা মাঠে কতটা পাই বা কতটা পাওয়া তাদের জন্য জরুরি, ডাক্তার, প্রকৌশলী যারা আপনাদের পেশাজীবী নেতারা আছেন বা সাংবাদিক, তাদেরকে মাঠে পেলে আপনারা খুব উপকৃত হবেন কিনা? না, মাঠে পেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মিডিয়ায় তো খবর, বিস্তারিত খবর আসে না, ওখানে যেটা মাননীয় চেয়ারপারসন বলেছেন যে পেশাজীবীরা যারা যে এলাকায় বাসিন্দা বা ভোটার, সেই জায়গায় তাদেরকে তৎপর থেকে ধানের শীষের পক্ষে তাদেরকে প্রচারণার জন্য মাঠে থাকতে বলেছেন। এবং ভোট কেন্দ্রে যদি কিছু সম্মানিত লোকজনরা থাকে তাহলে অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ভোটে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের চক্ষু লজ্জার কারণে অনেক কিছু তারা করতে পারে না। এটা একটা প্রোটেক্টিভ মেজার হিসাবে তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং একই সঙ্গে তাদের ভোটের যে রাইট, ভোট প্রয়োগের, সেটাও যাতে তারা সচেতন থাকে এই মর্মে বলা হয়েছে। আর যেটা বললেন খালিদ ভাই, যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী ওই নির্বাচনে, হবিগঞ্জের নির্বাচনে
এভাবে করেছেন বা এটা করেছেন, ঠিক আছে, সেটা তো ইতিহাসের একটা খণ্ডিত অংশ বলেছেন, ওটা অসত্য এমনটা আমি বলবো না, কিন্তু তার পরবর্তীতে আমরা উপজেলা নির্বাচনের শেষ 2 ধাপ দেখেছি, যখন চিফ ইলেকশন কমিশনার বিদেশে চলে গিয়েছিলেন। তারপরে আমরা 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন দেখেছি, ঢাকার 2টি এবং চট্টগ্রামের একটি। সেটা তো আপনারা চলে গেছেন নির্বাচন থেকে। না না, সেটা ভিন্ন, কিন্তু যে প্রসঙ্গে আলাপ করছি সেটার উদাহরণ কিন্তু পক্ষে বিপক্ষে দুটোই আছে। পক্ষেরটার চেয়ে বিপক্ষেরটা অনেক শক্তিশালী। যেমন বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকা আজকে বলেছে কেন্দ্র দখল ও সিল মারার শঙ্কা, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাচ্ছে আজকের এটা সংখ্যা হলো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি ক্ষুব্ধ এসি, এবং আরেকটি হেডলাইন সেখানে গণমাধ্যমে শর্তারোপ করতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আচ্ছা মানে গণমাধ্যমে মানে যাতে মিডিয়া না দেখতে পারে, মিডিয়া না ঢুকতে পারে, মিডিয়া না দেখতে পারে। মানে আপনারা তো লাইভ দেখাচ্ছেন, আর যে পোস্টটি আপনি করেছেন যে জামাত ছাড়বে, আপনি দেখেন আপনারাই প্রতিদিন প্রচার করছেন টেলিভিশনে, স্ক্রলে আমরা দেখছি বিএনপি জামাতের এতজন গ্রেফতার, বিএনপি জামাতের এতজন গ্রেফতার, এতজন সহ এতজন গ্রেফতার সারা দেশে। তা নির্বাচনের সময়টা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে এদেরকেও তো ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তা তারা একটা আতঙ্কের মধ্যে থাকছে না? সে আতঙ্কটা এখানে কাজ করছে। এক্ষেত্রে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে এখন যে প্রক্রিয়াটা চলছে এত হযবরল, শুধুমাত্র কর্নেল শওকত আলী সাহেব, উনি সাবেক ডেপুটি স্পিকারও বটে, একজন মুক্তিযোদ্ধাও বটে, কতটা ক্ষোভে দুঃখেও নিয়ে অভিযোগটি করেছে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে। এবং মানে আপনারা যে ওই বিদ্রোহী প্রার্থীর সঙ্গে বিএনপি আছে, আপনি যে মোটরসাইকেলের অভিযান দেখালেন সেইটি প্রসঙ্গেই উনি বলছেন যে মোটরসাইকেলে করে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীর লোকজন, মোটরসাইকেলে মহড়া দিচ্ছে, কেউ তাদেরকে কোনো কিছু বলার সাহস পাচ্ছে না। কারণ হচ্ছে পাশের সিটের যিনি এমপি, তিনি ওই বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিচ্ছেন, তিনি আওয়ামী লীগের এমপি। এখানে একটা মজা আরেকটা উদাহরণ আপনাকে আমি দেই, সেটা হলো নরসিংদী জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, তিনি লিখিত দরখাস্ত করেছেন প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম এরকম নামে একজন প্রতিমন্ত্রী বোধহয় আছেন, তিনি গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, যে কারণে আওয়ামী লীগের মনোনীত যিনি প্রার্থী তার পক্ষে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমার মনে হয় যে সুতরাং ব্যাপারটা এত হযবরল হয়েছে, এই যে একটি বিজ্ঞাপন হয় যে হরলিক্স দুধের সঙ্গে হরলিক্স মিশান, দুধের শক্তি বাড়ান, তো একজন সেখানে মন্তব্য করেছে মজা করে যে দুধের সঙ্গে হরলিক্স মিশিয়ে দুধের শক্তি বাড়াবো, এত ঝামেলা কাজ কি, তার চেয়ে হরলিক্সটা গরুকে খাইয়ে দিলেই তো হয়, দুধটা শক্তিমান হয়ে বের হয়ে আসবে। এরকম একটা তালগোল পাকানো অবস্থা। আমি সেই অন্তর্কন্দল সম্পর্কে জানতে চাইবো খালিদ ভাই, আমি জানতে চাইবো যে হচ্ছে যে আপনারা কতটা গণতান্ত্রিক আচরণ করলেন যখন আওয়ামী লীগ সংগঠনের পক্ষ থেকে বহিষ্কারের হুমকি দেওয়া হলো, সরে যেতে বলা হলো শুধুমাত্র নির্বাচন করতে চাওয়ার কারণে। খালিদ আমাদের এটা বিরতি দিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আপনি একবারে বলেন। আর আরেকটি বিষয় যেটি আপনি বললেন, অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেকগুলি ভালো নির্বাচন দেখছি, কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই উপজেলা নির্বাচনের শেষ 2 পর্ব এবং পরে আমরা যেসব ছবি দেখেছি, আমরা নিজেরা যেগুলি ছবি দেখিয়েছি সিটি কর্পোরেশন ইলেকশনের বিভিন্ন জায়গায় যে কাণ্ড, সেগুলিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা ফিরে আসছি বিরতির পর আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। খালিদ মোহাম্মদ চৌধুরী, আপনার কাছে অনেকগুলি প্রশ্ন ছিল। একবারে আপনি বলতে চেয়েছিলেন যে শরীয়তপুরে এমপি উপস্থিতিতে একজনকে নাম প্রত্যাহার করতে বলা হয়েছে, আপনারা বহিষ্কারের সিদ্ধান্ত ভয় দেখিয়ে এটা করছেন, সেটা কতটা গণতান্ত্রিক? আপনি দেখেন, আমাদের গঠনতন্ত্রের 46 ধারায় একদম সুস্পষ্টভাবে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার কথা বলা আছে, এবং এই প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা যে রক্ষা করবে না তাকে সাংগঠনিক মানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা আছে। আমরা আইভি রহমানের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেন নাই? আইভি রহমানকে বরং মাননীয় প্রধানমন্ত্রী বাপের বেটি বলেছেন, বুকে জড়িয়ে ধরেছেন। আইভি রহমান তো সংগঠনের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছেন। আইভি রহমান কিন্তু আপনি জানেন না হয়তো, আইভি রহমানের মহানগর কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে কিন্তু সে অন্তর্ভুক্ত করা হয়নি। আইভি রহমান না, আইভি রহমান তো ঘটনা হচ্ছে যে এটা ইয়ে হয়েছে। আর সেই ক্ষেত্রে একজন মহিলা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী জাগরণ হয়েছে এবং প্রধানমন্ত্রী সেই জায়গায় খুব আশ্বস্ত হয়েছেন, সে অন্য জায়গা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই নারী জাগরণের নেতৃত্ব বিশ্বের কাছে তিনি প্রশংসিত হচ্ছেন, সেখানে তিনি একজন নারীকে
তার যে মানে ইয়েটা দেখানোর কারণে প্রতিভা এবং জনগণের কাছাকাছি গিয়ে যে সাফল্য ছিনিয়ে আনার ক্ষেত্রে তার যে ভূমিকা, এটা তো অ্যাপ্রিসিয়েট মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এটা তো আমি মনে করি জি, মানে কিন্তু আপনারা নিজেদেরকে গণতান্ত্রিক মনে করছেন, যদিও আপনারা বহিষ্কারের হুমকি এগুলো দিচ্ছেন। হচ্ছে এই বহিষ্কার করা বা হচ্ছে আমাদের নির্বাচনে প্রত্যাহার করার ক্ষেত্রে এটা দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে। এই ব্যাপারে আমরা কখনো কাউকে প্রেশার, আপনি জানেন যে সরকার দল, তারপর আমরা অনেকেই এখানে প্রথমেই এসে মানে আলাল ভাই বলেছেন যে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে ব্যবহার করে, কিন্তু এই যারা এখন পর্যন্ত স্বতন্ত্র আছে, যারা আছে তারা কিন্তু তারা থাকতো না, যদি ব্যবহার করলাম তারা থাকতো না। এখনো তো অনেকগুলো আছে, 13 তারিখের মধ্যে তারা প্রত্যাহার করে নাই, আছে তো সেগুলো। তো কাজেই এই কথা বলা যায় যে আমরা কিন্তু কাউকে জোর করে, আমরা সাংগঠনিক গঠনতান্ত্রিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ফলো করছি, কিন্তু কখনো সরকারের ক্ষমতা দেওয়া বা অন্য কোনো অবৈধ ক্ষমতা দিয়ে এগুলো আমরা কখনো। শেষ 2 পর্যায়ে উপজেলা নির্বাচন প্রসঙ্গে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ আমলে সব নির্বাচন সুষ্ঠু, ভালো। এই নির্বাচন সুষ্ঠু, এই শেষ 2 পর্যায়ে নির্বাচনে এই নির্বাচনে বিএনপি যে করছে, আপনি দেখেন তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যখন কথা বলছে, তাদের কথায় মনে হয় যে তারা নির্বাচন করার কোনো তাদের মনোযোগী না। তারা এই নির্বাচনটাকে একটা ইস্যু হিসাবে ব্যবহার করতে যাচ্ছে সরকারের বিরুদ্ধে। উপজেলা নির্বাচনে সেম ঘটনা ঘটেছে। আমরা যখন সুষ্ঠুভাবে নির্বাচনটা করলাম, তারা ঝাঁপিয়ে পড়ল নির্বাচনের উপরে, এবং সেখানে কি হলো, একটা সুন্দর নির্বাচনটাকে, একটা অর্থবহ নির্বাচনটাকে একটা কালিমা দিয়ে দেওয়া হলো। শেষ 2 পর্বের নির্বাচনকে আপনি অর্থবহ নির্বাচন বলতে পারবেন খালিদ ভাই? না, অবশ্যই। আমার সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে তার বিভিন্ন রকম, মানে আমি উপজেলার বিভিন্ন পর্যায়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখেন, আমার রংপুর ডিভিশনের 58টা উপজেলা আছে, এর মধ্যে কি শেষ 2 পর্বে কোনটা ছিল? আমি সুস্পষ্ট বলতে পারি 56টা নির্বাচনী এলাকায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যেখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিল তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আসে নাই। আলাল ভাই কি বলবেন? আমি অবশ্যই খালিদ ভাইয়ের কথা খুব কনভিন্স হতে পারলাম না। আমার কাছে মনে হয়েছে যে উপজেলা পর্যায়ে শেষ 2 পর্বের নির্বাচন খুব ভালো হয় না। ভালো হয়নি। আমি কিন্তু সুনির্দিষ্ট করি সেটা বলেছি, আমি কিন্তু সামগ্রিকভাবে না, এটাকে খালিদ ভাই যেটা বলেছিলেন সেইটার থেকে আমি একটু আবার আসতে চাই। প্রথম 3 পর্বের নির্বাচন যে ভালো হলো, আপনারা কোনো রকম কোনো ধন্যবাদ দেন নাই আসলে, সেই জন্য হচ্ছে শেষ 2 পর্বে ধন্যবাদের কালচারটা তো আমাদের দেশে এখন পর্যন্ত হয় নাই। রাইট। কারণ 90-এর এরশাদ সরকারের পতনের পরে নির্বাচনের সময় আমরা প্রথম শুনেছি সূক্ষ্ম কারচুপি, হেরে যাওয়ার পরে জেতার পরে শুনেছি সব ঠিক আছে, আবার হারার পরে শুনেছি স্থূল কারচুপি। সেই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি, এটা হচ্ছে মূল বিষয়। না, সেটা তো হারার পরে ধন্যবাদের, কিন্তু জেতার পরেও তো ধন্যবাদ দেওয়া যেত। 3টি প্রথম দিকের যে নির্বাচনগুলি ভালো হয়েছে, বিএনপির সমর্থিত প্রার্থীরা ভালো করেছেন, তা সেই জন্য নির্বাচন কমিশন ধন্যবাদ। জেতার পরে বা হারার পরেও নির্বাচনী সংস্কৃতি ধন্যবাদের মধ্যে নিয়ে যাওয়ার মানে পায়োনিয়ার হচ্ছে বিএনপি। কারণ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে হানিফ ভাইয়ের কাছে মির্জা আব্বাস ভাই হেরে যাওয়ার পরে পরাজিত প্রার্থী মিষ্টি এবং ফুল নিয়ে তার বাসায় গেছে। আমি বলছি যে জেতার পরে মিনাসির সাহেব হেরে গিয়ে মহিউদ্দিন আলাল ভাই, আমি বলছি যে জেতার পরে আমি একটু আপনাকে থামাতে চাই। প্রথম উদাহরণ ছিল সেইটা। পরবর্তীতে অনেক কিছু হয়েছে এই দেশে, কিন্তু সেটা ছিল প্রথম উদাহরণ। ধন্যবাদের নমুনাটা বলি, যখন মেয়র হানিফ নির্বাচিত হলেন, ধন্যবাদের নমুনাটা এইরকম যে লালবাগে আমাদের 7 জন মানুষকে গুলি করে হত্যা করা হলো, এই হচ্ছে ধন্যবাদের নমুনা। নির্বাচন হওয়ার আগে না, নির্বাচন রেজাল্ট হওয়ার পর আমাদের বিজয় মিছিলটাকে শোক মিছিল করতে হয়েছে। যাই হোক, এই হচ্ছে ধন্যবাদ। কিন্তু চিটাগাংয়ে তো এই ঘটনা ঘটে নাই। চিটাগাংয়ে তো আমাদের আপনি মনে করছেন যে মানে নির্বাচনে যদিও বিএনপি অংশ নিচ্ছে, কিন্তু আসলে নির্বাচন কমিশনের উপর আপনার আস্থাটা আসছে না, মানে কি হলে আস্থা আসবে সেটা বলে যদি শেষ করতেন আমরা একদম। আমরা এগুলো সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনকে বারবার বলেছি, আজকেও আমি বলছি, এই যে বিদ্রোহীরা থাকতো না, উনি বলছেন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করলে, আমি এটার সাথে দ্বিমত করি। কারণ এই প্রত্যেক বিদ্রোহীর পেছনে কোনো না কোনো এমপি, কোনো না কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী কিংবা সরকারের আশীর্বাদ পুষ্ট বড় কোনো ব্যক্তি আছেন বলেই তারা তাহলে আবার খুব দ্রুত 4-5টা প্রশ্ন করা দরকার। আপনি কি বলে যাচ্ছে, আপনি যে প্রশ্ন করেছেন বলে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম এই যে গণগ্রেফতারের এই পর্বটা নির্বাচন সময়কালীন পর্যন্ত বন্ধ রাখেন, পরে আবার করেন। এক, দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে আমি আমাদের সেই প্রখ্যাত ভারতের রাষ্ট্রপতি এবং অত্যন্ত সম্মানিত বিজ্ঞানী একজন, তিনি বলেছেন, এপিজে
আব্দুল কালাম সাহেব, উনি বলেছেন ফেইলটাকে ফেইল মনে করো না, বরং এটার অ্যাব্রিভিয়েশন এইভাবে নাও, ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। নির্বাচন কমিশন এখান থেকে শিক্ষা নিতে পারে। আর একটা হচ্ছে এন্ড ইজ নট এন্ড, ইএনডি, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইফোর্ট নেভার ডাইজ। আর এনও নো না, এনও নোর অ্যাব্রিভিয়েশন হচ্ছে নেক্সট অপরচুনিটি। এই তিনটা ফলো করুক নির্বাচন কমিশন, নিঃসন্দেহে নির্বাচন ভালো করতে পারবে। আমার দুটো প্রশ্ন করতে হবে, আমাদের 30 সেকেন্ড আছে। আপনাদের দুজনকে নির্বাচনে সেনাবাহিনী চান কিনা? না, নির্বাচনে সেনাবাহিনী তো আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাইনি, তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। খালিদ ভাই, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তাদের দক্ষতা দেখিয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সন্ত্রাসবাদ দমনে, জঙ্গিবাদ দমনে, কাজে এবং নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে। কাজে আমি মনে করি না যে এই ক্ষেত্রে খালিদ ভাই আপনারা মিডিয়াকে আটকে রাখবেন এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? কখনোই ছিল না। মিডিয়া যাইতে পারবে, মিডিয়া তো এই সরকার, শেখ হাসিনা সরকার সঙ্গে উন্মুক্ত হয়ে গেছে। মিডিয়া ওটা তো আইজিপি সাহেব বলেছেন, উনি গিয়ে প্রধানমন্ত্রীকে আমরা জানি না শেষ পর্যন্ত মিডিয়া উন্মুক্ত থাকবে কিনা, তবে মিডিয়া উন্মুক্ত থাকুক সেটা আমরা চাই। জনাব আলাল, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।